ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা বিভিন্ন টাইপের ইনসুলেটর গুলো করব। আমি আগে তোমাদের লিখে দিই যে কি কি টাইপের ইনসুলেটর জেনারেলি আমরা ওভারহেড লাইনে ইউজ করি, অর্থাৎ টাইপস অফ ইনসুলেটর। মূলত আমরা 6 টাইপের ইনসুলেটর সাধারণত ইউজ করে থাকি, যাদের মধ্যে 4টের ব্যবহার খুব বেশি আর 2টোর ব্যবহার তুলনামূলকভাবে একটু কম। তার মধ্যে প্রথম হলো পিন ইনসুলেটর। দু নম্বর ডিস্ক ইনসুলেটর। এই ডিস্ক ইনসুলেটরের আবার দুটো ভাগ আছে, মানে ডিস্ক ইনসুলেটরটা কিভাবে লাইনে লাগানো হয় তার উপর বেস করে এই ভাগটা করা হয়। একটা হলো সাসপেনশন টাইপ, আর একটা হলো স্ট্রেন টাইপ, STRAIN স্ট্রেন। এটা আসলে ডিস্ক ইনসুলেটরেরই একটা অ্যারেঞ্জমেন্ট বলতে পারো। আচ্ছা, নেক্সট হলো স্যাকেল ইনসুলেটর, SHACKLE স্যাকেল ইনসুলেটর। আর ফোর্থ ওয়ান হলো স্যাকেল ইনসুলেটর এবং নেক্সট হলো স্টে ইনসুলেটর। এটাকে অনেক সময় গাই ইনসুলেটরও বলা হয়, স্টে ইনসুলেটর, যেটা স্টে ওয়্যারে ইউজ হয়। তোমরা দেখেছো যে গাই ওয়্যারে আমরা একটা ইনসুলেটর ইউজ করি, সেই ইনসুলেটরটা হচ্ছে স্টে ইনসুলেটর। এরপরে হলো পোস্ট ইনসুলেটর। এই পোস্ট ইনসুলেটর তোমরা কিন্তু সব জায়গায় দেখতে পাবে না, এগুলো জেনারেলি সাবস্টেশনে দেখা যায়। আর একটা ইনসুলেটর আছে যেটার ব্যবহার খুবই কম, জেনারেলি নিউট্রাল লাইন বা কোনো আর্থ ওয়্যারে আমরা জেনারেলি এই ধরনের ইনসুলেটর দিয়ে থাকি। আর্থ ওয়্যারে দেওয়া হয় না, নিউট্রাল লাইনেই মূলত দেওয়া হয়। এটাকে বলে রিল ইনসুলেটর। তাহলে এই 6টা টাইপের ইনসুলেটর জেনারেলি ব্যবহৃত হয়। তার মধ্যে এই প্রথম দুটো ইনসুলেটরের ব্যবহার সব থেকে বেশি, এবং এই দুটো ইনসুলেটর হাই ভোল্টেজ লেভেলেও ব্যবহৃত হয়। সেগুলো আমি ধীরে ধীরে বলবো তোমাদের। এই স্যাকেল ইনসুলেটরটা কিন্তু লো ভোল্টেজ লেভেলে ব্যবহৃত হয়। স্যাকেল এবং স্টে এই দুটো ইনসুলেটর একেবারেই লো ভোল্টেজ লেভেলের জন্য ব্যবহৃত। আর এটা লো ভোল্টেজেও ব্যবহৃত হয়, আবার হাই ভোল্টেজেও ব্যবহৃত হয়। লো ভোল্টেজ বলতে আমি মিন করছি যেটা যে ধরো 11 kV লাইন বা 400 ভোল্টের লাইন, এই ধরনের ভোল্টেজ লেভেলে পিন ইনসুলেটর ব্যবহৃত হয়। আবার হাই ভোল্টেজ লাইনেও ব্যবহৃত হয়, হাই ভোল্টেজ মানে ম্যাক্সিমাম 33 kV অবধি। অবশ্য ডিস্ক ইনসুলেটরের ব্যবহার কিন্তু অনেক উঁচু লেভেলেও ব্যবহৃত, 220 kV বা 400 kV লাইনে তুমি ডিস্ক ইনসুলেটর দেখতে পাবে। তারপরে বোঝা যাচ্ছে যে এই ইনসুলেটরগুলো বিভিন্ন ভোল্টেজ রেঞ্জে ব্যবহৃত হয়। সেগুলো আমরা যখন এই ইনসুলেটরগুলোকে ডিটেলসে পড়বো তখন এই ব্যাপারগুলো জানতে পারবো। প্রথমে আমরা যেটা পড়তে চাইছি আজকে পিন ইনসুলেটর। নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে একটা পিন আছে, যে পিনটার উপরে ইনসুলেটরটা বসানো থাকে। আমি একটা পিন ইনসুলেটরের ছবি তোমাদের পাশে এঁকে রেখেছি। এই পিন ইনসুলেটরে এই পোর্শনটাকে বলা হয় পিন। এটা অ্যাকচুয়ালি স্টিলের তৈরি একটা পিন, বা গ্যালভানাইজড আয়রনের তৈরিও হতে পারে, তবে স্টিলেরই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এটাকে এই পিনটা কিন্তু ইনসুলেটরের ভেতরে ঢোকানো থাকে। এটাকে এরকম থ্রেড দিয়ে এরকম পরানো যায়, আবার খোলাও যায়, দরকার হলে তুমি খুলেও নিতে পারো। এরকম প্যাচ থাকে আর কি ভেতরে। এবং এটাকে এই পিনটাকে অ্যাকচুয়ালি ক্রস আর্মের উপর বসানো হয়, মানে এই পার্টটা হচ্ছে ক্রস আর্ম। পিন ইনসুলেটর তোমরা কোন কোন ভোল্টেজ রেঞ্জে ব্যবহার করতে পারো? 400 ভোল্টে ব্যবহার করতে পারো, 11 kV তে ব্যবহার করতে পারো, 33 kV তে ব্যবহার করতে পারো। 33 kV এর উপরে পিন ইনসুলেটর ব্যবহার করাটা খুব একটা ইকোনমিক্যাল নয়, মানে এর সাইজ এত বড় হয়ে যায় যে সেটা আলটিমেটলি আমাদের দামে পোষায় না। তবে কোনো কোনো দেশে 66 kV তেও পিন ইনসুলেটর ইউজ হয়। সেই জন্য ম্যাক্সিমাম ভোল্টেজ রেঞ্জ হচ্ছে পিন ইনসুলেটরের 66 kV। কিন্তু যদি পরীক্ষাতে আসে তোমরা কিন্তু 33 লিখবে। কেন না, এখন আর 66 kV তে পিন ইনসুলেটর ব্যবহৃত হয় না, আমাদের দেশে তো হয়ই না, বিদেশেও এটা না করার চেষ্টা করা হচ্ছে। কেন না, এই ভোল্টেজ রেঞ্জে পিন ইনসুলেটর ব্যবহার করাটা পুরোপুরি আনইকোনমিক্যাল। তার মানে পিন ইনসুলেটরের ম্যাক্সিমাম ভোল্টেজ রেঞ্জ যদি কত জিজ্ঞেস করে তোমাকে, তাহলে তুমি 33 kV বলবে। তাহলে এই রেঞ্জে দিস ইজ আনইকোনমিক্যাল।
এই পিন ইনসুলেটর হচ্ছে একেবারে আর্লিয়েস্ট টাইপ অফ ইনসুলেটর। মানে এই ইনসুলেটর প্রথম দিকে যখন ইনসুলেটর তৈরি হয়েছিল তখন এই ধরনের ইনসুলেটর বেশি ব্যবহৃত হতো। এখনো এর বহুল প্রচলন আছে এবং এর কনস্ট্রাকশনটা যদি তোমাদের একটু বলি আমি তাহলে বুঝতে পারবে। এর একেবারে উপরে এরকম একটা গর্তের মতো জায়গা আছে যেটাকে বলা হয় গ্রুভ, GROOV। এইখানেই অ্যাকচুয়ালি কন্ডাক্টরটা বসানো হয়। মানে এই গর্ত মতো অংশটাতে কন্ডাক্টরটা বসিয়ে এর চারধারে তার দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়। এই তারটা জেনারেলি দেওয়া হয় সফট অ্যালুমিনিয়াম বা সফট কপার তার দিয়ে এটাকে পেঁচানো হয়, যার ফলে পিন ইনসুলেটরের গঠনটা বুঝতে পারছো তুমি। ক্রস আর্মের উপরে পিন দিয়ে ইনসুলেটরটা বসানো থাকে এবং তার একেবারে টপ মোস্ট পয়েন্টে কন্ডাক্টরটাকে প্লেস করা হয়। অর্থাৎ কন্ডাক্টরটা ইনসুলেটরের মাথার উপরের অংশ দিয়ে যায়, মানে এই অংশটা দিয়ে, মানে কন্ডাক্টরের সঙ্গে লেগে থাকে কিন্তু একেবারে টপ মোস্ট পয়েন্ট দিয়ে ওটাকে পাস করানো হয় এবং সেটাকে কন্ডাক্টরের সঙ্গে বাঁধার জন্য আমরা অ্যালুমিনিয়াম বা কপারের তার ইউজ করে থাকি। এবং এই যে পিনটা বুঝতেই পারছো যে এখানে কন্ডাক্টর আছে এখানে পিন আছে, দুটোই কিন্তু মেটালিক পার্ট। কন্ডাক্টরটাও মেটালিক যেটা লাইভ ওয়্যার, আর পিনটা গ্রাউন্ড পোটেনশিয়ালে আছে কিন্তু এটাও মেটালিক পার্ট, কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো টাচ নেই, মানে কোনো সংস্রব নেই, মাঝখানটা পুরোপুরি ইনসুলেশন আছে এই জায়গায়। এবং এখানে দেখো কতগুলো এরকম ছাতার মতো বেরিয়ে আছে, এইগুলোকে বলা হয় রেন শেড অথবা এর আর একটা নাম আছে পেটিকোট, PETTICOAT, পেটিকোট। তার মানে এই যে ইনসুলেটরটা দেখছো তুমি এখানে তিনটে রেন সেট আছে বা পেটিকোট আছে। এবং এগুলো কেন ব্যবহৃত হয়েছে? এগুলো ব্যবহৃত হয়েছে যাতে বৃষ্টির জলটা যখন পড়ে তখন এই উপরের অংশটাতে পড়লে নিচের অংশটা কিন্তু ড্রাই থেকে যায়। মানে একমাত্র যদি বিশাল পাশ থেকে ঝাপটা দেয় তবেই এই ভেতরের অংশটা ভিজবে, আদারওয়াইজ কিন্তু ড্রাই থাকে। তার মানে যা জল পড়ার উপরে পড়বে এবং উপরে পড়ে এটা যেহেতু ঢালু করা আছে এবং এর সারফেসটা গ্লেজি সারফেস, পোর্সেলিনের তৈরি, এটা সারফেসটা গ্লেজি হওয়ার কারণে জলটা কিন্তু এরকম নিচে দিয়ে পড়ে যায়। নিচের যে পেটিকোট গুলো বা রেন সেট গুলো আছে তাদেরকে কিন্তু খুব একটা ভেজায় না, যার ফলে টোটাল ইনসুলেটরটা যখন ড্রাই অবস্থায় থাকে, যখন বৃষ্টি হয়নি সেই অবস্থাতে কন্ডাক্টর থেকে একেবারে পিন অবধি, কন্ডাক্টরে একটা ভোল্টেজ আছে আর পিনে হচ্ছে 0 ভোল্টেজ। এই কন্ডাক্টর থেকে পিন অবধি যে টোটাল ডিস্টেন্সটা সেটা হচ্ছে A প্লাস B প্লাস C প্লাস D। এইটাকে বলা হয় ফ্ল্যাশ ওভার ডিস্টেন্স। মানে ফ্ল্যাশিং যদি হয় তাহলে কোথা থেকে কোথায় হবে? নিশ্চয়ই কন্ডাক্টর থেকে গ্রাউন্ডের মধ্যে হবে। তো ফ্ল্যাশিং যে পাথটা, সেই পাথটা হচ্ছে A B C এবং D, এই চারটে যোগফল। এটা ড্রাই কন্ডিশন। কিন্তু যদি ওয়েট কন্ডিশন হয়, ওয়েট কন্ডিশনে যেহেতু এই উপরের অংশটা ভিজে যায়, মানে কন্ডাক্টিং হয়ে যায়, সেক্ষেত্রে এই A পার্টটা থাকে না, তখন ফ্ল্যাশ ওভার ডিস্টেন্স হয় B প্লাস C প্লাস D। তাহলে বুঝতেই পারছো যে ওয়েট কন্ডিশনে যে ফ্ল্যাশ ওভার ডিস্টেন্স আর ড্রাই কন্ডিশনের ফ্ল্যাশ ওভার ডিস্টেন্স, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ড্রাই কন্ডিশনে ফ্ল্যাশ ওভার ডিস্টেন্সটা বেশি, যে কারণে ড্রাই ওয়েদারে ফ্ল্যাশিংটা কম হয়। ওয়েট কন্ডিশনে ফ্ল্যাশিংটা বেশি হয়, মানে যখন বৃষ্টি পড়ে তখন ফ্ল্যাশ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এইটা একটা দিক আছে। আর একটা বিষয় হচ্ছে এই কন্ডাক্টর মানে এই ইনসুলেটরগুলোর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে এই ইনসুলেটরগুলোর একদম টপ মোস্ট পয়েন্ট দিয়ে কন্ডাক্টরটা পাস করার ফলে তোমার সাপোর্ট যেটা, সেই সাপোর্টটাকে একটু হাইটে ছোট করলেও হয়। কারণ এটা তো কন্ডাক্টর তো থাকবে তার উপরে, মানে অলরেডি এত কিছুটা উঁচু করে দিয়েছে। ইনসুলেটরের তো একটা হাইট আছে, সে তো কন্ডাক্টরটাকে কিছুটা উপরে তুলে ধরে রেখেছে, যার ফলে সাপোর্টটা কিন্তু অত হাইটে না করলেও চলে। কিন্তু যদি তুমি নিচে বসাতে তাহলে কি হতো? সাপোর্টটা তোমাকে অনেক উঁচু করতে হতো, তারপর ক্রস আর্ম দিয়ে ইনসুলেটরটাকে তোমাকে নিচের দিকে করতে হতো। কিন্তু সেটা এখানে দরকার পড়ছে না, পিনটাকে তুমি সোজা করে বসিয়ে রেখেছো, যার ফলে তার যে হাইটটা সেই হাইটটুকু অন্তত তুমি সাপোর্টটা কমাতে পারো, তাহলে সাপোর্টের খরচটা কিন্তু এখানে কিছুটা কমে যায়। এখন পিন ইনসুলেটর কোথায় ব্যবহৃত হয়, মানে এই ভোল্টেজ লেভেলে ব্যবহৃত হয় সেটা তো বোঝা গেল, কিন্তু জেনারেলি এটা ব্যবহৃত হয় যদি লাইনটা স্ট্রেট যায়, অর্থাৎ স্ট্রেট রানের ক্ষেত্রে। কিন্তু যদি ধরো লাইনটা বেন্ড করে গেছে বা লাইনটা কোনো একটা জায়গায় শেষ হয়ে গেছে, মানে ডেড এন্ড বলে, টার্মিনাল পয়েন্ট, তার মানে তারপরে আর কোনো পোল নেই, এই জায়গাগুলোতে যদি তুমি পিন ইনসুলেটর ইউজ করো তাহলে কিন্তু সেটা ওই টেনসাইল স্ট্রেংথকে নিতে পারবে। মানে এই পিনটা কতটা টেনসাইল স্ট্রেসকে সহ্য করতে পারে তার একটা লিমিট আছে। যেখানে লাইনটা শার্প বেন্ড করছে, মানে অন্তত 10 ডিগ্রি বেশি ঘুরে গেছে, বা লাইনটা সেখানে টার্মিনাল পয়েন্ট শেষ হয়ে গেছে, লাইন আর যাবে না,
সেই জায়গাতে পিন ইনসুলেটর কিন্তু ব্যবহার করা যায় না, সেখানে অন্য ইনসুলেটর ব্যবহৃত হয়। সেখানে জেনারেলি যদি হাই ভোল্টেজ রেঞ্জ হয় তাহলে ডিস্ক ইনসুলেটর ব্যবহৃত হয়, আর যদি 400 ভোল্ট রেঞ্জের হয় তাহলে সেখানে স্যাকেল ইনসুলেটর ব্যবহৃত হয়। তার মানে আমি এই জায়গাটা তোমাদের ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যে পিন ইনসুলেটর জেনারেলি ব্যবহৃত হওয়া উচিত স্ট্রেট রানের ক্ষেত্রে, যেখানে লাইন কোনো বেন্ড করেনি। ম্যাক্সিমাম 2 ডিগ্রি পর্যন্ত বেন্ড করলে সেটাকে স্ট্রেট রান বলে আমরা ধরে থাকি। 10 ডিগ্রি বেশি যদি বেন্ড করে যায় সেখানে পিন ইনসুলেটর দেওয়া ঠিক নয়, কারণ সেখানে যে টেনসাইল স্ট্রেস কাজ করে সেটা কিন্তু এই পিনটা সামলাতে পারে না। অনেক ক্ষেত্রে দেখবে মিস্ত্রিরা জোর করে দিয়ে দেয় যে লাইনে কিছুই পাওয়া যায়নি তো একটা পিন ইনসুলেটর লাগিয়ে দিয়েছে, লাইন কিন্তু বেন্ড করে গেছে, অথচ সেখানে জোর করে পিন ইনসুলেটর দেওয়া হয়েছে। সেখানে দেখবে এই পিনটা এরকম বেঁকে গেছে, দিয়ে এই ইনসুলেটরটা এরকম ঘাড় মুখে পড়ে আছে। এরকম মাঠে ঘাটে তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে যে লাইন বেন্ড করা জায়গাতে তুমি যদি এটা ইউজ করো তাহলে প্রথমে কিছুদিন ঠিক থাকবে, কিছুদিন পরেই কিন্তু ওটা বেন্ড করে যাবে, এই পিনটা বেঁকে যাবে। এটা দেওয়া উচিত না। তাহলে সেখানে কি দেওয়া উচিত? যদি 11 কেভি বা তার থেকে বেশি ভোল্টেজ রেঞ্জ হয় তাহলে সেখানে ডিস্ক ইনসুলেটর দেওয়া উচিত, আর যদি লো ভোল্টেজ মানে 400 ভোল্ট রেঞ্জে ব্যবহৃত হয় তাহলে সেখানে স্যাকেল ইনসুলেটর দেওয়া উচিত। তাহলে পিন ইনসুলেটরের ব্যবহারটা বুঝতে পারলে। আর একটা বিষয়, এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু কন্ডাক্টরটা একেবারে উপর দিয়ে পাস করে, সেই জন্য লাইটনিং স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। লাইটনিং স্ট্রোক যদি হয় তাহলে কিন্তু ওই কন্ডাক্টরই হবে, কারণ ক্রস আর্ম বা অন্য পোল টোল যে বডিগুলো আর্থের সঙ্গে টাচ আছে সেই বডিগুলো তো সবই এই কন্ডাক্টরের নিচে আছে, তার ফলে বাজ সবসময় টপ মোস্ট পয়েন্টে হিট করবে। সেই জন্য কন্ডাক্টরের অ্যাটাক হওয়ার সম্ভাবনা, লাইটনিং স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু তোমার পিন ইনসুলেটরের ক্ষেত্রে বেশি থাকে। এটা এর একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই জিনিসগুলো জানতে পারলে। এখন জেনারেলি যেটা দেখা যায় যে ভোল্টেজ রেঞ্জের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে, এটা ধরো 11 কেভির জন্য যদি ডিজাইন হয় তাহলে তার যে সাইজ হবে, যদি 33 কেভির জন্য পিন ইনসুলেটর দেখো তুমি, সেটা সাইজ আরো বড়। তার মানে ভোল্টেজ রেঞ্জ অনুযায়ী এগুলো সাইজ ডিফারেন্ট হয়। কোনো দেশে এখানে 3টে পেটিকোট দেওয়া আছে, 3টে রেঞ্জ সেট। কোনো দেশে এটা 2টো ব্যবহৃত হয়, কোথাও একটা ব্যবহৃত হয়, এরকম আছে। ডিফারেন্ট টাইপ অফ পিন ইনসুলেটর আছে। আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন দেশে কি কি সাইজের পিন ইনসুলেটর ইউজ হয়। আমাদের দেশে এক ধরনের পিন ইনসুলেটর দেখতে তোমরা অভ্যস্ত, কিন্তু বিভিন্ন টাইপের দেখতে হয়। কিন্তু এই কত রকম টাইপের দেখতে হয়, কি কি ভ্যারাইটি হয়, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এইগুলো ভালো হয় যে এইভাবে পড়ার পাশাপাশি তোমরা যদি নিজেরা দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কত রকম টাইপের পিন ইনসুলেটর হয়, এবং যদি শার্প বেন্ড লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে কিভাবে বেন্ড করে। অনেক জিনিস আছে যেগুলো আমাদের নিজের চোখে একটু দেখা উচিত, সেই জায়গাগুলো আমি আসার চেষ্টা করব। তো এই হলো মূল বিষয়। এখন এটা নর্মাল ভোল্টেজ রেঞ্জে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এটা দীর্ঘদিন চলে, 50 বছর দেখতে হবে, 50 বছরের লাইফ বা তারও বেশি। কিন্তু যদি দেখা যায় যে প্রায় ভোল্টেজ বাড়ছে বা প্রায় লাইটনিং স্ট্রোক হচ্ছে, তখন কিন্তু ফ্ল্যাশিং হয়। আর ফ্ল্যাশিং হলেই কি হবে, এখানে যেহেতু ফ্ল্যাশিংটা বাইরে হয় তার একটা হিট তৈরি হয়, সেই হিটের প্রভাবে পোর্সেলিনের কিছু ডাইলেকট্রিক স্ট্রেংথ কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে বারবার ফ্ল্যাশিং হতে থাকলে একসময় এটা রাপচার করে যাবে, মানে ক্র্যাক করে গিয়ে ভেতর দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তখন এটাকে রিপ্লেস করা ছাড়া কোনো উপায় থাকে না। জেনারেলি আমরা বলে থাকি যেটা যে ওয়ার্কিং ভোল্টেজ, যেটা ধরো 11 কেভি হচ্ছে ওয়ার্কিং ভোল্টেজ, তাহলে মোটামুটি ভাবে এর অন্তত পক্ষে 5 গুণেরও বেশি, 8 গুণ বা 9 গুণ হচ্ছে এর ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। মানে ভোল্টেজ মানে অতটা বেশি না উঠলে কিন্তু চট করে ফ্ল্যাশিং হবে, এমনভাবে এগুলো ডিজাইন করা থাকে, যার ফলে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কিন্তু অনেক হাই। মোটামুটি 50 কেভির ওপরে যদি ভোল্টেজ হয় বা 60 কেভির ওপরে, তখন দেখা যাবে ফ্ল্যাশিং শুরু হয়েছে। সুতরাং ফ্ল্যাশ ওভার ভোল্টেজ বাই ওয়ার্কিং ভোল্টেজ এই রেশিওটা কিন্তু 5 বা 6 এর বেশি, মোটামুটি 7-8 এরকম রেঞ্জে থাকে। এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে পিন ইনসুলেটর সম্বন্ধে অনেক কিছু জানতে পারলে। এরপরে আরো যে ইনসুলেটর গুলো আছে, যেমন ধরো ডিস্ক ইনসুলেটর বা এইগুলো আমরা ধীরে ধীরে পড়ব। এবার তোমাদের ডিস্ক ইনসুলেটরটা আমি পড়াতে চাইছি। ডিস্ক ইনসুলেটর তোমরা দেখেছো জেনারেলি হাই ভোল্টেজ লাইনে ব্যবহৃত হয়। 11 কেভির নিচে কিন্তু ডিস্ক ইনসুলেটর ব্যবহৃত হয় না, 11 কেভি থেকে ব্যবহৃত হয়, এবং একটা ডিস্কের ক্যাপাসিটি হচ্ছে 11 কেভি। অর্থাৎ ধরো আমরা একটা ক্যালকুলেশন তোমাদের দেখাই, ধরো 132 কেভি লাইন, এখানে এরকম পরপর ডিস্ক দিয়ে একটা চেন তৈরি করা হয়, কারণ একটা ডিস্কে তো এই 132 কেভিকে ইনসুলেট করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের কটা ইনসুলেটর লাগবে। মানে এটা ধরো একটা ডিস্ক ইনসুলেটর,
সেই ইনসুলেটরের আমি কনস্ট্রাকশনটা আগে বলে নিই, তারপরে এই ক্যালকুলেশনটা আসবো। ডিস্ক ইনসুলেটরের এই পোর্শনটা হচ্ছে পোর্সেলিন, এই যে লেখা আছে দেখো পোর্সেলিন ডিস্ক, মানে এইটাকে ডিস্ক বলা হয়। তো এর সঙ্গে দুটো মেটালিক পার্ট থাকে, এই উপরের এই অংশটা মেটালিক পার্ট আয়রনের ক্যাপ, আর নিচের এই অংশটা মেটালিক পার্ট, যদিও এদের মধ্যে কোনো সংস্রব নেই। এই পার্টটাকে বলা হচ্ছে স্টিল পিন, আর এই পার্টটাকে বলা হচ্ছে আয়রন ক্যাপ। এখানে একটা সকেট মতো জায়গা আছে, ওই পিন ইনসুলেটরে যেমন তুমি গ্রুপ দেখেছিলে ওই রকম টাইপের একটা গর্তের মতো জায়গা আছে যেটাকে সকেট বলা হয়। এই সকেট অংশটা দিয়ে অ্যাকচুয়ালি ওই পিনের যে বল অংশটা সেটা ঢুকে গিয়ে ওটা লক হয়। তার ফলে তুমি কি করতে পারো, একটা ডিস্কের নিচে আবার একটা ডিস্ক, তার নিচে আবার একটা ডিস্ক, এইভাবে কিন্তু পরপর তুমি মালার মতো গাঁথতে পারো। তাহলে বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে এক একটা ইউনিট, এবং এই বলগুলো এসে ওই সকেটের মধ্যে বসে গিয়ে ওটা লক হয়ে যায়। বাস্তবে যদি তুমি একটা দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবে, ছবিতে হয়তো অতটা বুঝতে পারছো না। তাহলে বলগুলো রাখা হয়েছে কিসের জন্য, এখানে এই মেটালিক অংশটা, এটা হচ্ছে নেক্সট ডিস্কের যে সকেট সেইখানে বসানোর জন্য। তাহলে এইভাবে পরপর একটা চেন তৈরি হবে। এইভাবে যদি ধরো 10টা 12টা বা 13টা ডিস্ক নিয়ে যদি একটা চেন তৈরি হয়, তাহলে সেই চেনটাকে আমরা বলি স্ট্রিং, STRING, এই টার্মটা মনে রাখবে, STRING। স্ট্রিং মানে অ্যাকচুয়ালি মালা, তার মানে ডিস্ক দিয়ে তৈরি একটা মালা। এই মালাতে কতগুলো ডিস্ক থাকবে এটা ডিপেন্ড করছে ভোল্টেজ লেভেলের উপর। ধরো 132 কেভি লাগবে, এক একটা ডিস্ক হচ্ছে 11 কেভি করে। তাহলে নর্মাল তোমাদের সেন্স কি বলে, যে কোনো ছেলে ক্যালকুলেট করে বলে দেবে যে 132 বা 11 সমান 12টা ডিস্ক লাগবে। অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু তা নয়। 132 কেভি হচ্ছে লাইন ভোল্টেজ, তার মানে এই ডিস্কে যে স্ট্রিংটা তুমি বসাবে এটা কার মধ্যে বসাবে, এটার একটা এন্ড থাকবে তোমার ক্রস আর্মে, আর একটা এন্ড নিচে থাকবে কন্ডাক্টর। এই চেনটা নিচের দিকে কন্ডাক্টরটা পাস করবে, মানে একদম নিচে যে ডিস্কটা থাকবে তার এই বলটার সঙ্গে কন্ডাক্টরটাকে বাঁধা হবে। আর এই অংশটা থাকবে একদম টপ মোস্ট, যে ক্রস আর্ম আছে, লাইনের যে ক্রস আর্ম আছে বা টাওয়ারের যে ক্রস আর্ম আছে সেখানে পড়ানো হবে। তার মানে এখানে কিন্তু এটা পিন ইনসুলেটরের মতো নয়, যে পিন ইনসুলেটরে যেমন কন্ডাক্টরটা উপর দিয়ে যায়, এখানে কিন্তু তা যায় না, এটা কন্ডাক্টরটা নিচে দিয়ে যায়, মানে পুরো স্ট্রিংটা নিচ দিয়ে যায়। আর উপরের অংশটা বাঁধা থাকে তোমার ক্রস আর্মে। তাহলে এই যে ক্রস আর্মের ভোল্টেজটা হচ্ছে 0, মানে 8 পোটেনশিয়াল, আর এখানে কন্ডাক্টরের ভোল্টেজ একটা সার্টেন ভোল্টেজ আছে। তাহলে এদের মধ্যে তো ইনসুলেটরটা বসানো আছে, তাহলে এই ভোল্টেজটা কি ভোল্টেজ, লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? একটা ফেজ এবং আর্থ, তার মানে এটাকে তুমি ফেজ ভোল্টেজ বলতে পারো। তাহলে ইনসুলেশনটা দিচ্ছ কিন্তু তুমি অ্যাকচুয়ালি ফেজ ভোল্টেজকে ইনসুলেট করার জন্য, লাইন ভোল্টেজকে নয়। সেই জন্য 132 কেভি ধরে ক্যালকুলেশন করলে কিন্তু চলবে না, এটাকে তোমাকে √3 দিয়ে ভাগ করতে হবে। √3 দিয়ে ভাগ করে কিছু একটা ভোল্টেজ হবে, সেইটাকে তুমি 11 দিয়ে ভাগ করবে, দিয়ে ধরা যাক তোমার একটা ভ্যালু বেরোলো 8 পয়েন্ট সামথিং, 8.7 বা 8.8 কিছু একটা বেরোলো। তখন তোমাকে ওখানে নেক্সট যে হায়ার ইন্টিজারটা আছে সেইটা নিতে হবে। অর্থাৎ 132 কে √3 দিয়ে ভাগ করে তুমি একটা কিছু ভোল্টেজ পাবে, যেটা পাবে সেইটাকে তুমি 11 দিয়ে ভাগ করবে। 11 দিয়ে ভাগ করে যদি তোমার আসে 8.7 বা কিছু, তাহলে তুমি 9 নেবে, মানে 9টা ডিস্ক লাগবে, কারণ 8.7 মানে এইভাবে ভেঙে তো আর নেওয়া যায় না। তার মানে নেক্সট যে হায়ার ইন্টিজারটা আছে, পূর্ণ সংখ্যাটা আছে, সেইটা তোমাকে টেক আপ করতে হবে। ঠিক একইভাবে ধরো 220 কেভি লাইন, এখানে তুমি এখানে কতগুলো ডিস্ক তোমার লাগবে এটা কেউ জিজ্ঞেস করবে, তাহলে কি উত্তর হবে? 220 কে নিশ্চয়ই 11 দিয়ে ভাগ করে বলবে না যে 22টা লাগবে, তা হবে না। 220 কে তোমাকে √3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যে ভোল্টেজটা পাবে তাকে 11 দিয়ে ভাগ করবে। 11 দিয়ে ভাগ করে যেটা হবে, ধরা যাক আমি ধরে নিলাম 18.3 হলো, তাহলে তুমি 19টা নেবে। এই হচ্ছে তোমার ক্যালকুলেশন, মানে মিনিমাম 19টা সেখানে লাগবেই, এইটা আমি বলতে চাইছি ক্যালকুলেশনে যেটা আসবে। এখন সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য যে বাই চান্স একটা ডিস্ক ফেটে গেল বা কিছু হলো, সবসময় তো আর চেক করা যায় না, সেক্ষেত্রে আমি আরো 2-3টে এক্সট্রা রাখবো, সেটা রাখতে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। যেমন 33 কেভি লাইনে কতগুলো থাকা উচিত বলে তোমার মনে হয়? 33 কে √3 দিয়ে ভাগ করলে এটা 19 মতো দাঁড়ায়। এই 19 কে যদি 11 দিয়ে ভাগ করো তুমি, তাহলে মোটামুটি কত দাঁড়াবে? 2ও হবে না, 1.8 বা এরকম কিছু একটা হবে। তার মানে সেখানে দুটো ডিস্ক কি সাফিসিয়েন্ট? 3টে ডিস্ক কিন্তু লাগছে না, দুটো ডিস্ক সাফিসিয়েন্ট। তাহলে দুটো ডিস্কের বদলে সেখানে 4খানা ডিস্ক দেওয়া হয়, বা কোনো কোনো জায়গায় 3খানা ডিস্ক দেওয়া হয়। তাহলে ওই বাড়তি ডিস্কটা আছে কিসের জন্য? সেটার জন্য তোমার মনে হতে পারে তাহলে কি ভোল্টেজ লেভেল এখানে বেশি আছে? তা কিন্তু না, ওটা অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য দেওয়া আছে। দুটো ডিস্ক ইজ সাফিসিয়েন্ট, কিন্তু আমরা 4টে দিয়েছি কেন বা 3টে দিয়েছি কেন? আমরা মনে করছি যে কোনো একটা ইনসুলেটর যদি কখনো ক্র্যাক করে যায় বা ফেল করে যায়, তাহলে যেন আমার লিকেজ কারেন্ট ফ্লো না করে, সেই জন্য একটা অ্যাডিশনাল ডিস্ক দেওয়া আছে। তো হতেই পারে স্যার।
তাহলে কোন একটা লাইনের দিকে তাকিয়ে সেখানে ডিস্ক গুলোর সংখ্যা গণনা করে তুমি বলতে পারবে না যে লাইনটা কত ভোল্টের লাইন, সেটা 220 কেভির লাইন না 400 কেভির লাইন, এটা নিশ্চয়ই তোমাদের বলতে পারা উচিত। আমি ক্যালকুলেশন তোমাদের শিখিয়ে দিলাম। তাহলে ডিস্ক ইনসুলেটরের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন এই ডিস্ক ইনসুলেটর দু রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। একটাকে বলা হয় সাসপেনশন, একটাকে বলা হয় স্ট্রেন। সাসপেনশন মানে হচ্ছে যে ধরো ডিস্কগুলোকে পরপর রেখে তুমি এরকম ভার্টিক্যালি ঝুলিয়ে দিয়েছো, একদম স্ট্রেট ভার্টিক্যালি ঝুলিয়ে দিয়েছো। এর উপরের অংশটা পড়ানো আছে ক্রস আর্মে, আর নিচ দিয়ে কন্ডাক্টরটা যাচ্ছে। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় সাসপেনশন। আর এই অ্যারেঞ্জমেন্টটা যদি ভার্টিক্যালি না হয়, এরকম হরাইজন্টালি হয়, অর্থাৎ ডিস্কগুলো পরপর হরাইজন্টালি থাকে, তখন সেইটাকে আমরা বলি স্ট্রেন ইনসুলেটর। এটা পুরোপুরি হরাইজন্টাল থাকতে পারে বা সামান্য একটু এরকম বেন্ড করেও থাকতে পারে, কিন্তু এরকম ভার্টিক্যাল না। তাহলে কোনখানে আমরা সাসপেনশন ইনসুলেটর বসাবো আর কোনখানে আমরা স্ট্রেন ইনসুলেটর বসাবো, এই জায়গাটা তোমাদের জানতে হবে। সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে জেনারেলি আমরা যেটা করি, যে লাইনটা যদি স্ট্রেট যায়, অর্থাৎ কোনো বেন্ড না করে, একদম পরপর টাওয়ারগুলো একের পর এক রয়েছে, কোনো বেন্ড নেই, ম্যাক্সিমাম 2 ডিগ্রি পর্যন্ত বেন্ড অ্যালাউ করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করব। এগুলো তোমরা নিজেরা দেখবে, যখন একটা মাঠে গিয়ে টাওয়ার দেখবে, তখন দেখবে যে লাইনটা যে পরপর যাচ্ছে সেগুলো কি সোজা যাচ্ছে না বেন্ড করেছে। যদি সোজা যায় তাহলে দেখবে ইনসুলেটরের চেনগুলো একদম লম্বাভাবে ঝুলছে, তার মানে সেটাকে সাসপেনশন বলা হবে। আর যদি কোনো জায়গায় বেন্ড করে, সেখানে অ্যাডিশনাল টেনশনের কারণে তখন কিন্তু ওই সাসপেনশন আকারে রাখা যায় না। তুমি যদি সাসপেনশন করে ঝুলিয়েও দাও, ও কিন্তু আবার এরকম হয়ে যাবে। তার মানে ও ওই বেন্ড অনুযায়ী ও কিন্তু দুটো দিকে হরাইজন্টালি মুভ করে যাবে। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে সাসপেনশনে যেমন একটা স্ট্রিং ঝোলালেই হয়ে যায়, তার নিচ দিয়ে কন্ডাক্টরটা পাস করে যায়, কিন্তু তোমার স্ট্রেন ইনসুলেটরে কিন্তু তা হয় না। স্ট্রেন ইনসুলেটরে দেখো এই যে ক্রস আর্মের সঙ্গে দুদিকে দুটো চেন দিতে হয়েছে, এবং সেটা আবার নিচে এরকম ভাবে যুক্ত আছে। এইগুলো তোমরা দেখেছো, টাওয়ার যখন দেখেছো তখন এরকম নিচে দিয়ে এরকম ঝুলতে দেখেছো। এইটা কিসের জন্য দেওয়া হয়েছে, এটা কিন্তু কন্ডাক্টিং, এটাকে জাম্পার বলে। এই জাম্পারটার কারণ হচ্ছে এখানে যে এই কন্ডাক্টরটা যাচ্ছে আর এইদিকে যে কন্ডাক্টরটা যাচ্ছে, এটা দুটো ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে। ধরো এই দিক থেকে এসে হঠাৎ করে এরকম বেন্ড করে গেছে, তাহলে ওই দিক থেকে যেটা চেন আছে আর এই দিকের যে চেনটা আছে, ওই দুটো কন্ডাক্টরকে তো আমাকে কানেক্ট করতে হবে। এই কানেক্ট করার জন্য নিচে দিয়ে একটা এরকম জাম্পারকে কানেক্ট করা হয়, যার ফলে কি হচ্ছে এই পাথটা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা ইনসুলেটেড পার্ট, এই পাথটা দিয়ে কারেন্টটা কন্টিনিউ হচ্ছে। এই হচ্ছে মূল ইস্যু। এবং এখানে দেখো এই এটা সাসপেনশনেও থাকতে পারে, এই দুদিকে দুটো এরকম লাইটনিং অ্যারেস্টার দেওয়া হয়েছে, এই যে উপর দিকে উঠে আছে, এই জিনিসটা কিন্তু তুমি সাসপেনশনেও থাকতে পারে। ধরো সাসপেনশনে এরকম ভাবে ইনসুলেটর গুলো পরপর আছে, ডিস্ক ইনসুলেটর এরকম পরপর তুমি ঝুলিয়ে রেখেছো, সেখানেও কিন্তু তুমি এরকম, এখানে ধরো কন্ডাক্টর তুমি এরকম দিতে পারো, দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা কিছু। এইটাকে বলা হয় লাইটনিং অ্যারেস্টার, এবং এটাকে বলে গ্যাপ অ্যারেস্টার। এই গ্যাপ অ্যারেস্টারের কাজটা হচ্ছে এইটাই, যে বাই চান্স যদি কন্ডাক্টরে কোনো হেভি ভোল্টেজ চলে আসে, হাই ভোল্টেজ, যেটা নর্মাল ওয়ার্কিং ভোল্টেজের থেকে অনেক বেশি, তখন যাতে ওটা এই ইনসুলেটর চেনটাকে ক্র্যাক না করে দেয়, এই পাশ দিয়ে একটা এখানে ফ্ল্যাশিং হয়। এই যে দুটো পয়েন্ট রাখা আছে, এই দুটো পয়েন্টের তখন এই পাথটাকে ও ব্যবহার করে না, এই পাথটাকে ও ব্রেকডাউন করে, মাঝে যে এয়ারটা আছে এই এয়ারটাকে আয়োনাইজ করে ও ব্রেকডাউন করে ফ্ল্যাশিংটা এই দুটোর মধ্যে হতে থাকে। এই পাথটা তো ক্রস আর্মের বাঁধা আছে, তার মানে এখানকার ভোল্টেজ হচ্ছে 0, এখানে ভোল্টেজ হচ্ছে V, সেই V ভোল্টেজটাই কোনো কারণে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা নর্মাল যে ডিফারেন্স থাকে তার থেকে অনেক বেশি হয়ে গেছে। সেই সময় ফ্ল্যাশিং এর টেন্ডেন্সিটা দেখা যায়। সেই ফ্ল্যাশিংটা যাতে ইনসুলেটর চেনটাকে কোনো ক্ষতি না করে, সেই জন্য সাইড দিয়ে এরকম একটা বাইপাস রাস্তা করা আছে, যে খুব যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে এই মাঝখানে এই একটা ব্রেকডাউন হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে আয়োনাইজড হবে এবং আয়োনাইজেশন পাথ দিয়ে কারেন্টটা ফ্লো করতে শুরু করবে, যাতে ইনসুলেটর চেনটা বেঁচে যায়। তাহলে ইনসুলেটর চেনকে বাঁচানোর জন্য এরকম সাইডে দুটো এরকম মেটালিক পার্ট রাখা থাকে, যেটাকে বলা হয় লাইটনিং অ্যারেস্টার, LA। এই যে জিনিসগুলো তোমরা খেয়াল করবে, শুধু এরকম ভাবে করলে হবে না, আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটা পারবো যে ফিজিক্যালি এগুলো কেমন থাকে। আর একটা বিষয় হচ্ছে যে ধরো একটা লম্বা রিভার ক্রসিং আছে, সেই রিভার ক্রসিং এর স্প্যানটা অনেক বেশি হয়, আমি তোমাদের বলেছি। সেক্ষেত্রে কিন্তু একটা চেন, মানে একটা সাসপেনশন বলো বা একটা স্ট্রেন বলো, একটা চেন যদি থাকে, একটা স্ট্রিং, সে কিন্তু ওই কন্ডাক্টরের ওয়েটটা ক্যারি করতে নাও পারে, ছিঁড়ে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, 2 বা 3 বা 4 পর্যন্ত তোমার স্ট্রিং ইউজ করতে হবে। মানে একটা কন্ডাক্টরকে ধরে রাখার জন্য 4খানা স্ট্রিং প্যারালালি বা 2খানা স্ট্রিং প্যারালালি লাগিয়ে আমাদেরকে
ওই কন্ডাক্টরটাকে ক্যারি করতে হবে। সেক্ষেত্রে এরকম একটা মেটালিক প্লেট থেকে দুখানা চেন বার করা হয়। চেন বার করে এইগুলো হচ্ছে কন্ডাক্টর। এরা আবার নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড থাকে, মানে এই দুটো চেন কিন্তু পরস্পর কানেক্টেড হওয়ার পর এই আলটিমেটলি কন্ডাক্টরটাকে তারা ক্যারি করে। যে পার্টটা এই দুটো চেনকে ধরে রাখে সেই পার্টটাকে বলে ইয়ক, এবং এটা মাইল স্টিল দিয়ে তৈরি একটা বডি। এই বডিটাই অ্যাকচুয়ালি পোলের সঙ্গে বা তোমার টাওয়ারের সঙ্গে বাঁধা থাকে, মানে এইখানটা হচ্ছে ক্রস আর্ম। তাহলে ক্রস আর্ম থেকে একটা প্রথমে এরকম একটা মেটালিক পার্ট ঝোলানো হয়, যেটাকে ইয়ক বলা হয়, মাইল স্টিল দিয়ে তৈরি। সেইখান থেকে অ্যাকচুয়ালি দুটো স্ট্রিং এরকম বেরিয়ে আসে, দুটো হতে পারে, চারটে হতে পারে। সেই স্ট্রিংগুলো নিজেদের মধ্যে আবার কানেক্টেড হওয়ার ফলে কি হচ্ছে, টোটালটা একটা ইউনিট হয়ে যাচ্ছে। এইবার সেই টোটাল ইউনিটটা কন্ডাক্টরটাকে ক্যারি করছে, মানে একটা স্ট্রিং এর পরিবর্তে সেখানে একাধিক স্ট্রিং থাকছে। তাহলে এই জায়গাটা তোমাদের পরিষ্কার হয়েছে। তাহলে কোথায় সাসপেনশন ইউজ করবো আর কোথায় স্ট্রেন ইউজ করবো এটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা ডিস্কের ক্যাপাসিটি কিন্তু 11 কেভি। এখন এখানে অ্যাডভান্টেজ যেটা, সাসপেনশনই বলো বা স্ট্রেনই বলো, যেটা অ্যাডভান্টেজ, এটা পরীক্ষায় অনেক সময় আসে যে সাসপেনশন ইনসুলেটরের অ্যাডভান্টেজ। তখন প্রথম যে অ্যাডভান্টেজটা তুমি বলবে যে বাই চান্স যদি এই চেনের মধ্যে কোনো ইনসুলেটর খারাপ হয়ে যায়, তখন আমরা টোটাল চেনটাকে পাল্টানোর কোনো দরকার নেই, টোটাল স্ট্রিংটাকে যে ফেলে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা মাঝখান থেকে যে ইনসুলেটরটা খারাপ হয়েছে সেটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তার মানে ইজিলি রিপ্লেসড, দ্য ড্যামেজড ইনসুলেটর ক্যান বি ইজিলি রিপ্লেসড। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। টোটাল স্ট্রিং ক্যানট বি নিড নট টু বি রিপ্লেসড, এটা বলা যেতে পারে। তার মানে টোটাল চেনটাকে আমাকে পাল্টানোর প্রয়োজন নেই। আচ্ছা, এটা একটা অ্যাডভান্টেজ হলো। 2 নম্বর অ্যাডভান্টেজ যেটা, যে আগামী দিনে যদি আমি ভোল্টেজ বাড়াই, ধরো 220 কেভি লাইন, সেটাকে আমি আগামী দিনে 400 কেভি করব, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে তো আরো বেশি ইনসুলেটর লাগাতে হবে। সেটা অনায়াসই লাগানো যায়, ওই চেনটাকে তো আমি আরো বাড়িয়ে দিতে পারি, আরো কতগুলো ইনসুলেটর লাগিয়ে ওটাকে বাড়িয়ে দিতে পারি। এটা একটা সুবিধার দিক আছে। 3 নম্বর সুবিধা যেটা, যে মেকানিক্যাল টেনশন অনেক বেশি বিয়ার করতে পারে। তার মানে ইট ক্যান উইথস্ট্যান্ড হাই মেকানিক্যাল স্ট্রেস। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এই মেকানিক্যাল স্ট্রেস যাতে উইথস্ট্যান্ড করতে পারে, তার জন্য আমি বললাম কি অনেক ক্ষেত্রে একাধিক চেন ইউজ করা হয়, সেটাও তোমরা লিখতে পারো। আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যে তারটা তার নিজের সুবিধা মতো এই চেনটাকে তার পজিশন করে নিতে পারে। তার মানে তুমি সাসপেনশন আকারে ঝোলালে ঠিক, কিন্তু তারের পজিশন, তারটা যে জায়গাতে মিনিমাম স্ট্রেস হবে সেই জায়গাতে ও কিন্তু চেনটাকে নিয়ে যাবে। তার মানে তুমি ধরো লাইন বেন্ড করে গেছে, সামান্য 5 ডিগ্রি বেন্ড করেছে, তুমি কিন্তু সাসপেনশনে ঝুলিয়ে দিয়েছো, সাসপেনশনে ও কিন্তু থাকবে না, ও একটু বেন্ড করে যাবে। বেন্ড করে গিয়ে যেখানে ওর সুবিধাজনক হবে, যেখানে স্ট্রেসটা মিনিমাম হবে, সেই রকম জায়গাতে ও কিন্তু চেনটাকে নিয়ে গিয়ে ফেলবে। সেক্ষেত্রে একটু বেন্ড করে যেতে পারে চেনটা, পুরোপুরি ভার্টিক্যালি না থেকে হয়তো স্লাইড বেন্ড করে গেল, মানে ওই পয়েন্টটা হচ্ছে তার মিনিমাম স্ট্রেস পয়েন্ট। তাহলে সেই জায়গাতে ও কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে দিতে পারে। বা ধরো খুব বাতাস ধাক্কা দিচ্ছে, তখন কিন্তু ও ওই মানে একদম ভার্টিক্যালি না থেকে ও একটু এরকম মুভ করে যেতে পারে। তারপরে এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আছে। এই ফ্লেক্সিবিলিটির কারণে এটা কিন্তু চট করে কেটে যায়, কেটে নষ্ট হয়ে পড়ে যায়, এই জায়গাটা কিন্তু বুঝবার আছে। তাহলে কি বললাম আমি, যে ওয়ার্কিং ভোল্টেজ যদি বাড়ে, তাহলে আমরা এটাকে আরো বেশি সংখ্যক ইনসুলেটর লাগিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। যদি কোনোটা খারাপ হয়ে যায়, তাকে আমরা ড্যামেজ চেঞ্জ করতে পারি। মেকানিক্যাল স্ট্রেস যদি বেশি হয়, সেটাকে ম্যানেজ করা যেতে পারে একাধিক চেন দিয়ে, বা এমনি নিজেই হয়তো যথেষ্ট স্ট্রং, যার ফলে মেকানিক্যাল স্ট্রেস অনেকটা সহ্য করতে পারে। হাই টেনশন লাইনে ব্যবহৃত হয় মানে সেখানে অলরেডি মেকানিক্যাল স্ট্রেস অনেক বেশি আছে, সেটা উইথস্ট্যান্ড করতে পারে বলেই ওই ডিস্ক ইনসুলেটরগুলোকে ইউজ করা হয়। একাধিক ডিস্ক ইনসুলেটর দিয়ে যে এরকম স্ট্রিং তৈরি করা হয়, ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। এইগুলো হচ্ছে মূলত এর অ্যাডভান্টেজ। আর পাশাপাশি এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে এরকম সুইং করে, বাতাসে সুইং করে বলে সমস্যা কি হয়, স্পেসিংটাকে তোমাকে বেশি রাখতে হয়, তাহলে কিন্তু ফ্যাসিং হয়ে যেতে পারে। দুটো ধরো একটা আর ফেজ আর একটা ওয়াই ফেজ কাছাকাছি চলে এলো সুইং করে, তখন কিন্তু তাদের স্পেসিং যদি কমে যায়, নর্মাল যে স্পেসিংটা থাকা উচিত সেটা যদি কমে যায়, তাহলে কিন্তু সেখানে একটা ফ্ল্যাশিং হয়ে যেতে পারে। এই একটা সমস্যা কিন্তু আছে। তাহলে এই বিষয়গুলো তোমরা শিখতে পারলে। অ্যাডভান্টেজ গুলো তাহলে আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, যে অ্যাডভান্টেজ গুলো তোমরা একটু যেগুলো বললাম আমি, এগুলো পয়েন্ট আকারে তোমরা একটু লিখে আনবে। আর আরেকটা জিনিস করবে যে সাসপেনশনের সঙ্গে স্ট্রেনের একটা ডিফারেন্স করার চেষ্টা করবে। ডিফারেন্সটা এই অর্থে যে কোথায় ইউজ হয়, মেনলি পজিশন অফ ইউজ, এই জায়গাটা যে সাসপেনশন ইনসুলেটর কোথায় ইউজ হয় আর স্ট্রেন ইনসুলেটর কোথায় ইউজ হয়,
এই জায়গাটা একটু নিজেরা লিখে আনার চেষ্টা করবো। এবং এখানে আর একটা অ্যাডভান্টেজ আমি তোমাদের বলে রাখি, যে যেটা পিন ইনসুলেটরের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম, পিন ইনসুলেটরে যেহেতু কন্ডাক্টরটা একদম উপর দিয়ে পাস করছে, সেই জন্য সেখানে লাইটনিং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, এখানে কন্ডাক্টর নিচে দিয়ে পাস করে, টপ মোস্ট পয়েন্টে থাকে ক্রস আর্ম, যেটা 8 পোটেনশিয়াল আছে, যার ফলে যদি লাইটনিং স্ট্রোক হয় তাহলে ওই ক্রস আর্মে হবে, কন্ডাক্টরে হবে, যার ফলে কন্ডাক্টরটা কিন্তু অনেক সেভ হয়ে থাকে। এবং পাশাপাশি হাই টেনশন লাইনে আবার এর উপর দিয়ে কি হয়, ক্রস আর্মের আরো উপর দিয়ে গ্রাউন্ড ওয়্যার পাস করানো হয়, তার ফলে সেখানে কন্ডাক্টর খুবই সুরক্ষিত থাকে। এই ব্যাপারগুলো নিয়ে তোমরা একটা অ্যাডভান্টেজের তালিকা তৈরি করবে, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সাসপেনশন ইনসুলেটর। এই ভিডিওতে তোমরা যা যা শুনলে সেগুলো তোমরা একটা জায়গায় লিখে সাসপেনশন ইনসুলেটরের যে অ্যাডভান্টেজ সেইটা লিখে আমাকে তোমরা শো করবে, আমাকে দেখাবে যে কী কী অ্যাডভান্টেজ লিখেছো। এটা কিন্তু পরীক্ষার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা জিনিস লিখে আনবে যে সাসপেনশন ইনসুলেটর কোথায় ইউজ হয় আর স্ট্রেন ইনসুলেটর কোথায় ইউজ হয়, এই পার্থক্যটা লিখে আনবে। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। আর যদি কিছু কোশ্চেন থাকে, এই জায়গাগুলো খুবই প্র্যাকটিক্যাল জায়গা, এগুলো মুখস্থ করার জায়গা না, কনসেপ্ট তৈরি করার জায়গা। সেই জন্য এইগুলোকে ভালো করে বুঝে, দরকার হলে আমি বলবো যে এগুলো নিয়ে তোমরা একটু ইন্টারনেটে ছবিগুলো দেখো, তাহলেও অনেক শিখতে পারবে। আর আমিও তোমাদের কিছু ছবি দেখাবো, যার মাধ্যমে আমি তোমাদের কিছু জিনিস যেগুলো বললাম সেগুলো দেখানোর চেষ্টা করবো, তাহলে তোমাদের আইডিয়াটা আরও পরিষ্কার হবে। তাহলে আজকের ক্লাস এইটুকুই থাক। থ্যাংক ইউ। তোমরা এতক্ষণ পিন ইনসুলেটর এবং ডিস্ক ইনসুলেটর সম্পর্কে যে জিনিসগুলো পড়লে, সেই জিনিসগুলো আমরা এবার একটু ছবিতে দেখে নিতে চাইছি। দেখো, প্রথমে একটা 33 কেভি পিন ইনসুলেটর দেখানো হয়েছে এবং এখানে 3টে রেঞ্জের আছে। গঠনটা দেখলেই বুঝতে পারবে, একদম টপ মোস্ট পয়েন্টে ওই গর্তের মতো যে জায়গাটা আছে ওটা হচ্ছে গ্রুভ। আর দেখো ভিতরের একটু ক্রস সেকশন কেটে দেখানোর চেষ্টা করা হয়েছে। মাঝে যে কালো মতো অংশটা আছে ডান দিকে, ওইটা হচ্ছে সিমেন্টেড লেয়ার। আমি তোমাদের বলেছিলাম যে এটা এই পোর্সেলিনের হোমোজিনিয়াস নেচারটা না থাকার কারণে এটাকে একটা ছাঁচে ঢালাই করা হয় না, এগুলো অনেকগুলো পার্টে ঢালাই করে এগুলোকে সিমেন্ট দিয়ে লাগিয়ে তবে একটা তৈরি করা হয়। সেই ব্যাপারটা কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। এবং পিনটা, এই স্টিলের যে পিন তলাতে লাগানো হয়, সেইটা ভেতরে কত দূর পর্যন্ত পাস করেছে সেটাও তুমি দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং পিন ইনসুলেটরের উপর দিয়ে, গ্রুভের উপর দিয়ে কন্ডাক্টরটাকে কী করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটাকে কী করে বাঁধা হয়েছে সেইটা এই ছবিতে দেখানো হয়েছে। বুঝতেই পারছো যে পিন ইনসুলেটরের একদম উপর দিয়ে কন্ডাক্টরটা যায়। এটা কিন্তু 11 কেভি পিন ইনসুলেটর। এবং বিভিন্ন দেশে পিন ইনসুলেটরের বিভিন্ন রকম শেপ আমরা দেখতে পাই। এখানে কিছু ডিফারেন্ট টাইপ অফ পিন ইনসুলেটর দেখানো হয়েছে, এগুলো সব আমাদের দেশে ব্যবহৃত হয় না, কিন্তু বিদেশে বহু রকম টাইপের দেখতে পিন ইনসুলেটর আছে। দেখো কত রকম টাইপ, এই টাইপগুলো নিশ্চয়ই তুমি দেখোনি আমাদের দেশে, এরকম টাইপ ব্যবহৃত হয় না। দেখো এখানে আরও কিছু দেখানো হয়েছে। জেনারেলি আমাদের তো এই বাদামি কালার, অর্থাৎ এই প্রথম যে পিন ইনসুলেটরটা ওই রকম কালারের পিন ইনসুলেটরই আমরা বেশি ব্যবহার করি। সাদা কালারের বা সাদা কালো কম্বিনেশনের কোনো কালারের পিন ইনসুলেটর তুমি দেখোনি, এগুলো বিদেশের ব্যবহৃত হয়। এখানে পিন ইনসুলেটরের কতগুলো পার্টস দেখানো হয়েছে। এটা 11 কেভি পিন ইনসুলেটর, উপরে গ্রুভ, তারপরে রেন সেট বা পেটিকোট এবং নিচে স্টিল পিন যেটা ক্রস আর্মের সঙ্গে লাগানো থাকে। দেখো এখানে অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডাক্টর, কীভাবে কন্ডাক্টরগুলো 3টে ফেজে পাস করেছে এবং ইনসুলেটরটাকে ক্রস আর্মের সঙ্গে বসানো হয়েছে, সেই অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখানো হয়েছে। এইটা একটা পিকিউলিয়ার পিন ইনসুলেটর, এটা তো একদমই তুমি এখানে দেখতে পাবে না, এগুলো গ্লাসের তৈরি। এই গ্লাসের তৈরি কোনো পিন ইনসুলেটর আমাদের দেশে কিন্তু আমি দেখিনি অন্তত, এটা বিদেশের ছবি নিশ্চয়ই। এখানে দেখো পিন ইনসুলেটরে আমি তোমাদের বলেছিলাম যে পিন ইনসুলেটর সেখানেই বসানো উচিত যেখানে লাইনটা স্ট্রেট যাচ্ছে। লাইন যদি বেন্ড করে তাহলে পিন ইনসুলেটর কিন্তু ওই স্টিল পিনের জায়গাতে বেঁকে যাবে। ওই বাঁ দিকের ছবিটাতে দেখো, এই একদম বাঁ দিকে যে পিন ইনসুলেটরটা আছে ওটা বেঁকে গেছে, তার কারণ ওইখানে লাইনটা বেন্ট আছে, অথচ ওখানে বসানো হয়েছে।
ওখানে অ্যাকচুয়ালি বসানো উচিত ছিল ডিস্ক ইনসুলেটর, যেটা তোমার ডান দিকে বসানো হয়েছে। দেখো ডান দিকে এই পোলটাতে টেনসাইল স্ট্রেস বেশি থাকার জন্য এখানে কিন্তু পিন বসানো হয়নি, এখানে ডিস্ক বসানো হয়েছে 11 কেভি দিয়ে। এর ফলে কিন্তু এটা সুবিধা হয়েছে। এখানে যদি তুমি পিন বসাতে তাহলে পিনগুলো সব ঘাড় মোটকে মেকে যেত। এখানে দেখো এই পিন ইনসুলেটর ফ্ল্যাশিং হয়েছে বাইরে, ফ্ল্যাশিং হওয়ার ফলে একটা দিক পুরো যে দিকটা ফ্ল্যাশিং হয়েছে সেদিকটা কিরকম ডিসকালার হয়ে গেছে, মানে আফটার ফ্ল্যাশ ওভার পিন ইনসুলেটরের ছবি এটা। আচ্ছা, এরপরে আমরা আসছি ডিস্ক ইনসুলেটর। ডিস্ক ইনসুলেটরের ছবিটা দেখো, তুমি নিশ্চয়ই এরকম ডিস্ক ইনসুলেটর দেখেছো। এখানে দেখো সব পার্টসগুলোকে দেখানো হয়েছে, আয়রন ক্যাপ, সকেট, পোর্সেলিনের ডিস্ক, বল, স্টিল পিন। এই স্টিল পিনের মধ্যে যে বলটা লাগানো আছে, এই বল মানে বল অংশ যেটা, সেটাই কিন্তু পরের ডিস্ক ইনসুলেটরের সকেটে ঢুকে যায়, দিয়ে পরপর চেনটা তৈরি করে। দেখো এখানে স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে। এর পরের স্লাইডটাতে আমরা একটা চেন দেখিয়েছি যে কিভাবে লাগানো থাকে, মানে একজনের বল আর একজনের সকেটে ঢোকানো আছে, এবং সকেটে ঢোকানোর পর ওটা কিন্তু লক হয়ে যায়। ওটা কোনোভাবেই আর মানে ওটা খুলতে গেলে তোমাকে আবার কসরত করতে হবে, তার টেকনিক আছে। তো এইভাবে কিন্তু চেনটা তৈরি হয়। এটা দেখো একটা সাসপেনশন ইনসুলেটর, একদম ভার্টিক্যালি ঝুলছে, এবং এখানে বান্ডেল কন্ডাক্টর ইউজ হয়েছে। বান্ডেল কন্ডাক্টর ইউজ হওয়ার জন্য এখানে একটা ফেজে দুটো কন্ডাক্টর পাস করেছে, দেখতেই পাচ্ছ। সাসপেনশন ইনসুলেটর দুটো কন্ডাক্টরকে ধরে রেখেছে, ওটা কিন্তু একটাই ফেজ। তো পরবর্তীকালে আমি তোমাদের বান্ডেল কন্ডাক্টরের ছবিও দেখাবো। তো এখন এখানে কিছুটা দেখতে পাচ্ছ তুমি, ভাইব্রেশন ড্যাম্পার দেখা যাচ্ছে দেখো, এবং সাসপেনশন ইনসুলেটরের মানে পুরো চেনটা কিভাবে ঝুলছে একদম ভার্টিক্যালি। জেনারেলি স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা সাসপেনশন ইনসুলেটর ইউজ করি, এটা পড়েছো তোমরা। ক্রস আর্ম থেকে কিভাবে সাসপেনশন ইনসুলেটর হ্যাং করা হয় সেটাও তুমি এখানে দেখতে পাচ্ছ। নেক্সট হলো স্ট্রেন ইনসুলেটর। এটা কিন্তু হরাইজন্টালি, এটা 33 কেভি লাইন, এবং এখানে দেখো এটা হরাইজন্টালি ডিসগুলোকে একটার পর একটা লাগানো হয়েছে, এবং এখানে জাম্পার দেখানো হয়েছে। দেখো স্ট্রেন ইনসুলেটরে দুদিক থেকে দুটো লাইন বেরিয়ে গেছে, এবং এই লাইনটাকে কন্টিনিউয়াস রাখার জন্য নিচের দিকে একটা হ্যাঙ্গিং ওয়্যার। এটা কিন্তু শক্ত ওয়্যার, এটা সুইং করে না, বাতাস দিলেও এটা কিন্তু ওই জায়গাতেই থাকে। এইটাকে জাম্পার বলে। এই জাম্পার জেনারেলি তুমি স্ট্রেন ইনসুলেটর যেখানে আছে সেখানেই দেখতে পাবে। এখানে দেখো গ্লাস ইনসুলেটর দেখানো হয়েছে। গ্লাস ইনসুলেটর স্ট্রেন ইনসুলেটর আকারেও দেখানো হয়েছে, আবার সাসপেনশনের আকারেও দেখানো হয়েছে। এগুলো দেখতে একটু সবুজ কালারের লাগছে, আসলে এটা সূর্যের আলোতে এরকম দেখাচ্ছে। এবং এখানে লাইটনিং অ্যারেস্টার, যেটাকে তোমরা আর্কিং হর্ন বলে থাকো আর কি, হর্ন গ্যাপ অ্যারেস্টার, সেই ধরনের অ্যারেস্টার এখানে লাগানো হয়েছে দেখো ইনসুলেটরের দুপাশে, এবং সেটা শো করা হয়েছে যাতে ওই ফ্ল্যাশিংটা ওই পোর্শন দিয়ে হয়, ইনসুলেটর চেনটাকে এফেক্ট না করে। যদি হেভি ভোল্টেজ চলে আসে লাইনে, হাই ভোল্টেজের কারণে যখন ফ্ল্যাশিং হয়, সেই ফ্ল্যাশিংটা যেন ওই মানে অ্যারেস্টারের ওই গ্যাপটাকে ব্রেক ডাউন করে হয়, ইনসুলেটর চেনটা যাতে এফেক্টেড না হয়, এই কারণে দুপাশে দুটো এরকম অ্যারেস্টার রাখা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে, একটা আলাদা করে একটা গ্লাস ইনসুলেটর দেখানো হয়েছে। স্ট্রাকচারটা একই রকম প্রায়, শুধু ওটা পোর্সেলিনের ছিল, এটা গ্লাসের। এইখানে দেখো একটা ডাবল চেন দেখানো হয়েছে, মানে যেখানে রিভার ক্রসিং বা আমি বলেছিলাম যেখানে বেশি স্ট্রেন টেনসাইল স্ট্রেস বেশি আছে, সেখানে একটা চেন অনেক সময় কন্ডাক্টরকে ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে ডবল চেন ইউজ করতে হয়। এখানে ডবল চেন দিয়ে কিন্তু একটাই তারকে ক্যারি করা হয়েছে। এইখানে দেখো একটা ডেড এন্ড। ডেড এন্ড মানে এখানে নিশ্চয়ই স্ট্রেন ইনসুলেটর দিতে হবে, মানে এইখানেই পোলটা শেষ হয়ে গেছে, এরপরে আর যায়নি। দেখো আর পরের লাইনটা আর এক্সটেন্ড করেনি। এইখানে কিন্তু আমরা স্ট্রেন ইনসুলেটর ইউজ করব, সেটা দেখানো হয়েছে। এখানে দেখো একটা ইনসুলেটরের পাশে ফ্ল্যাশিং হচ্ছে, সেইটা দেখানো হয়েছে। ফ্ল্যাশিং হলে কিভাবে জ্বলে যায়, মানে পুরো চেনটা কিভাবে অ্যাফেক্টেড হয় লক্ষ্য করে দেখো। এটা পাশে যদি তুমি ওই লাইটনিং অ্যারেস্টারটা রাখতে, তাহলে কিন্তু এতটা জোরালো ফ্ল্যাশিং মানে ইনসুলেটরটা এতটা অ্যাফেক্টেড হতো না, কিন্তু এখানে সেটা নেই বলে একদম পুরো চেনটা জ্বালিয়ে দিয়েছে।
লাস্টলি এখানে একটা ইনসুলেটর, পোর্সেলিন ইনসুলেটর দেখানো হয়েছে, যেটা রাপচার হয়ে গেছে, মানে ক্র্যাক করে গেছে, মানে ফ্ল্যাশিংয়েরও পরের অবস্থা এটা। ফ্ল্যাশিংয়ের থেকেও যদি বেশি ভোল্টেজ আসে তাহলে কিন্তু ইনসুলেটরটাকেই ফাটিয়ে দিতে পারে। এটা এখানে সেটা দেখানো হয়েছে। এই ইনসুলেটরটা কিন্তু আর কাজ হবে না, এটা পুরো রিপ্লেস করতে হবে। তাহলে আজকে ইনসুলেটর নিয়ে অনেকগুলো জিনিস দেখতে পেলে, আশা করি তোমাদের ধারণাটা অনেকটা স্বচ্ছ হলো। যেগুলো পড়েছিলে, ছবি দেখালাম, সেগুলো এগুলোকে বারবার দেখে আইডিয়াটাকে নিজের পরিষ্কার করে নেবে। থ্যাংক ইউ।